অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঋতু পরিবর্তনের সময় আবার ঠান্ডা থেকে গরম পড়ছে। এ সময় স্বাভাবিকভাবেই আমরা অসুস্থ হয়ে পড়ি অনেকেই, বিশেষ করে ঠান্ডা লাগা ইত্যাদি এগুলো থাকে। এগুলোর জন্য কিছু সাবধানতা আমরা অবলম্বন করব, যেমন ভোরবেলা বা সন্ধ্যাবেলা গায়ে একটা হালকা চাদর রাখবো, কিন্তু সেটা কখনোই দুপুরবেলা দেব না, তাহলে পরে ঘেমে গিয়ে আবার উল্টো বিপত্তি হলেও হতে পারে। এগুলো আমরা প্রত্যেক বছরই বলি, আপনারাও জানেন যে এই সময়টা একটু সাবধানে থাকতে হয়। কিন্তু এবার যে জিনিসটা নিয়ে একটু বেশি আমরা উদ্বিগ্ন হচ্ছি, আমরা টিভিতে দেখছি, খবরের কাগজে পড়ছি, রেডিওতে শুনছি, সেটা হচ্ছে গিলেনবারি বলে একটা অসুখ। আমরা শুনছি কিন্তু যে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন, বাচ্চারা অসুস্থ হচ্ছেন। কিন্তু এই অসুখটা যে কী এবং হলে কি করব, কোন ডাক্তারের কাছে যাব, এ সম্পর্কে আমাদের কোনো ধারণাই তেমন নেই। তো এই অসুখটা সম্পর্কে আমাদের জানতে হবে মানে আমরা যদি সচেতন না হই, তাহলে এই অসুখটার বিরুদ্ধে আমরা কোনো প্রতিরোধ ব্যবস্থাও তৈরি করতে পারবো না, আর কোনোভাবেই প্রতিকার করতে পারবো না। অসহায়ভাবে আত্মসমর্পণ করতে হবে, সেটা একেবারেই করা চলবে না। ওই জন্য এই গিলেনবারি এই অসুখটা নিয়েই আজকে আমরা আলোচনা করছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনিন্দ্য সেনের সঙ্গে। ডক্টর সেন, আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। জাস্ট কিছুদিন আগেই আমার অত্যন্ত পরিচিত একটি ছেলে, তার দেখা গেল বাঁ চোখের পাতাটা ফুলেছে। স্বাভাবিকভাবেই সে চোখের ডাক্তারের কাছে গেল। চোখের ডাক্তার তাকে দেখে ড্রপ দিলেন, কমলো না। সে আরেকজন চোখের ডাক্তারের কাছে গেল, সেখানেও কিছু হলো না। তখন সে একজন জেনারেল মেডিসিনের ডাক্তারবাবুকে দেখালেন। তিনি বললেন যে এটা নিউরোলজিস্ট কাউকে দেখাতে। তখন সে কলকাতায় গেল, নিউরোলজিস্টকে দেখালো এবং শোনা গেল এটা নাকি গুলানবারি সিনড্রোম। তো এই ব্যাপারটা আমাদের কাছে এত নতুন এবং এত অজানা যে এই সব করতে করতেই কোথায় যাব, কি করব, কি হলে কোথায় যাব, এটা বুঝতেই অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো একটু আজকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই গুলানবারি সিনড্রোমটা কি, কি দেখে বুঝবো, কোথায় যাব, কি করব, মানে অজানা বস্তুটার উপর আপনি একটু বলুন। না, প্রথম কথা হচ্ছে যে এটা একেবারেই নতুন কিছু নয়। গিলেনবারি সিনড্রোম এটার আবিষ্কার, প্রথম এটা যারা ডিসক্রাইব করেছিলেন তারা ওই নামগুলোই থেকে বোঝা যাচ্ছে, জর্জ গিলেন এবং জাঁ আলেকজান্ডার বারে। এরা দুজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট, ফ্রেঞ্চ ডাক্তার নন, তারা সায়েন্টিস্ট ছিলেন। তারা এটা ডিসক্রাইব করেন প্রথম 1916 সালে। তো তার সঙ্গে তাদের কিছু ডাক্তার বন্ধু বান্ধব ছিলেন, তারা এটাকে ডিসক্রাইব করেন। এবং তার মূল বিষয়টা ছিল হচ্ছে যে এটা একটা নার্ভের অসুখ। তখন দেখা যাচ্ছিল যে এটা একটা নার্ভের অসুখ, এবং মূলত নার্ভ তো দু রকমের হয়। একটা হয় যেটা সেন্সেশন ক্যারি করে, আর একটা হয় যারা মেসেজ ইনফরমেশন ক্যারি করে টু দ্য অর্গান, সেগুলোকে মোটর নার্ভ বলে। এটা হচ্ছে মোটর নার্ভের, বেসিক্যালি এটা মোটর নার্ভের অসুখ। সেন্সরি নার্ভের একেবারে কোনো ইনভলভমেন্ট হয় না তা না, কিন্তু মূলত এটা মোটর নার্ভের অসুখ। এবং এর বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা স্পাইনাল কর্ড বা ব্রেন এইগুলোকে এফেক্ট করে না, যেটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ স্পাইনাল কর্ড আর ব্রেনের বাইরে যে বিস্তীর্ণ নার্ভতন্তু গোটা শরীর জুড়ে ছড়িয়ে আছে সেইগুলোকে এফেক্ট করে। তো এবার হচ্ছে যে এই যে এফেক্ট করে, এটা কি থেকে হয়, কারা এফেক্ট করায়, ইত্যাদি ইত্যাদি। সেই প্রশ্ন যদি আসে তাহলে আজকে এটা জানা আছে যে এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। অটো ইমিউন ডিসঅর্ডার বেসিক্যালি একটা অসুখ যেখানে মানুষের শরীরের যে ইননেট ইমিউন সিস্টেম, অর্থাৎ কিনা তার মধ্যে অন্তর্গত প্রায় জন্মগত যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বিগড়ে যায়। তারা শত্রু মিত্র চিনতে ভুল করে এবং তারা বন্ধুদেরকে শত্রু ভাবে ভেবে গিয়ে সেগুলোকে অ্যাটাক করতে শুরু করে। তাহলে এই ক্ষেত্রে, এই গিলেনবারির ক্ষেত্রে শত্রু মিত্রটা কারা, কাদেরকে অ্যাটাক করা হয়? এই গিলেনবারির ক্ষেত্রে শত্রু হচ্ছে গিয়ে যে মানুষের এই যে পেরিফেরাল নার্ভ সিস্টেমের যে নার্ভ গুলোর যে চারপাশে একটা ফ্যাটের লেয়ার জমা থাকে, যাকে মাইলিন শিট বলা হয়, সেই মাইলিন শিট গুলোকে অ্যাটাক করে। প্রশ্ন হচ্ছে কে অ্যাটাক করে? অ্যাটাক করে একটা লাইপো অলিগোস্যাকারাইড,
যে লাইপো অলিগোস্যাকারাইডটা বেসিক্যালি এক ধরনের ব্যাকটেরিয়ার ঘাড়ে পাওয়া যায়, ব্যাকটেরিয়ার সারফেসে পাওয়া যায়। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুলি। এর সারফেসে এই এলওএস জিনিসটা পাওয়া যায়, এবং এই এলওএস জিনিসটা হচ্ছে, এটা কাকে মিমিক করে? এটা হিউম্যান নার্ভ গ্যাংলিওসাইট গুলোকে মিমিক করে। সহজ করে বলতে গেলে এটা ওই যে নার্ভের যে উপরে যে মায়োলিন লেয়ারটা থাকে ওইগুলোকে সে মিমিক করে। তো এর সেই ফলে কারণে ওই হ্যাঁ ওই মাইলিন শীটগুলোকে অ্যাটাক করে সেগুলোকে নষ্ট করে। নষ্ট করলে তার মধ্যে দিয়ে যে পরিবহন ক্ষমতা ছিল, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ছিল, সেটা নষ্ট হয়। এর আবার দুখানা সাব টাইপ আছে। সে একটা সাব টাইপের নাম হচ্ছে আমান, আর একটা সাব টাইপের নাম হচ্ছে এআইডিপি। তো এসব অনেক কঠিন কঠিন বিষয়, এত বিস্তারে নাও যাওয়া যেতে পারে। হুম হুম বোঝার দরকার যে এটা একটা নার্ভের অসুখ, এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অসুখ নয়, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অসুখ। তার ফলে এটা শরীরের ওই স্পাইনাল কর্ড এবং ব্রেন বাদ দিয়ে যে কোনো জায়গার নার্ভকে এফেক্ট করতে পারে। যেমন আপনি একটা উদাহরণ দিলেন যে অকুলার নার্ভকে হয়তো এফেক্ট করেছিল। হ্যাঁ হ্যাঁ। খুব কমন প্রেজেন্টেশনটা হচ্ছে এটা নিচ থেকে উপরে ওঠে, যেটাকে অ্যাসেন্ডিং টাইপের বলা হয়। তার মানে কি, প্রথমে পা গুলো এফেক্ট হয়, তারপরে হাতগুলো এফেক্ট হয়, তারপরে এফেক্ট হয় মানে কি হয় আপনি একটু বলুন। জোর কমে যায়, হাত পায়ের জোর কমে যায়, এবং সেটাকে বলা হয় ফ্ল্যাক্সিড প্যারালিসিস। হ্যাঁ, হাত পা নাড়াতে পারছে না, তাদের কাজ করতে পারছে না। পা যদি নাড়াতে না পারে তাহলে সে উঠে বসতেও পারবে না, দাঁড়াতেও পারবে না, নড়তেও পারবে না, ইত্যাদি ইত্যাদি। এবং এটার যেটা সবচেয়ে খারাপ ম্যানিফেস্টেশন হতে পারে সেটা হচ্ছে যে এই যে আমাদের বুকের খাঁচা, হাড়গুলোর মাঝখানে যে নার্ভ মাসল গুলো থাকে, হ্যাঁ সেই মাসল গুলোকে যে নার্ভ সাপ্লাই করে, ইন্টারকস্টাল নার্ভ গুলো, ওই ইন্টারকস্টাল নার্ভ গুলো যখন অ্যাফেক্টেড হয় তখনই সেটা একটা মারণ রোগে পরিণত হওয়ার সম্ভাবনা। তখন সেটা রেসপিরেটরি প্যারালিসিসের দিকে যায়, এবং সেটাই একমাত্র এটার ডেথ পোটেনশিয়াল বলা যেতে পারে আর কি। আচ্ছা, মানে এতটা আর যাতে তা না না হলে হয়। হ্যাঁ তা না হলে এটা মূলত সেলফ লিমিটিং, নিজে নিজেই কমে যায়, বেশিরভাগ ক্ষেত্রে নিজে নিজে কমে যায়। খুব যে চিকিৎসা আছে তা কিন্তু নয়। আচ্ছা, মানে এটা এর সঙ্গে কি অন্য কিছুও থাকে? মানে ধরুন জ্বর কিংবা পেটের কোনো গোলমাল এগুলো কি এটার এই সঙ্গে যুক্ত ক্ষেত্রে থাকতে যে পারে? জিনিসটা এখন ঘটছে, এই হুম। যে জিনিসটা এখন ঘটছে এটা তো পেটের গন্ডগোলের সঙ্গে রিলেটেড। ওই যে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি যে ব্যাকটেরিয়াটার নাম আমি বললাম, ওটা হ্যাঁ। হচ্ছে বিভিন্ন পাখি এবং বিভিন্ন আহ, অন্যান্য প্রাণী তাদের এতে থাকে, মানে আন্তরিক ব্যবস্থার মধ্যে থাকে, অর্থাৎ তাদের অ্যালিমেন্টারি টিউবের মধ্যে থাকে। তো হ্যাঁ, সেখান থেকে মানুষের টিউবেও আসতে পারে। আবার একই সঙ্গে এটাও সত্যি মানে যে কিভাবে? মানে এই পাখির আমেরিকার, থেকে কিভাবে হ্যাঁ, আসবে শুনে নিন মানুষের শুনে শরীরে? নিন শুনে নিন হ্যাঁ। কিভাবে আসবে সেটা খুব বড় জিনিস নয়, আসার অনেক রকমই রাস্তা আছে। আপনি জঙ্গলে যাচ্ছেন, আপনি প্রকৃতিতে যাচ্ছেন, আপনি আহ, নানা জায়গায় যাচ্ছেন, সেখানে আপনার শরীরে তো এইসব জীবাণু আসবে, আসাটা স্বাভাবিক, এবং আসাটা অনেক ক্ষেত্রে ভালো। আমেরিকানদের এটা হয় না, কারণ তারা একেবারে আর্টিফিশিয়াল লাইফ লিড করে। তাদের পেটে কোনো জীবাণুও নেই, তার ভালোও নেই খারাপও নেই। আমাদের ভালোও আছে খারাপও আছে। এই কম্পাইলোব্যাক্টার জেজুনি যে কারণে আমাদের মতো দেশে যে আমরা গাট মাইক্রোবিয়াম বলি, সেই হ্যাঁ। গাট মাইক্রোবিয়ামের প্রায় একটা স্থায়ী বাসিন্দা, নর্মাল বাসিন্দা আমাদের শরীরে। কাজে বাইরে থেকে কখন কিভাবে চলে এলো এইটা খুঁজে বেরিয়ে কিছু লাভ নেই। আচ্ছা। এটা বেড়াতে গেলে আসলে আমরা কিছুই খুঁজে পাবো না। পাখি তাড়াও, কুকুর তাড়াও, আরো কিছু তাড়াও, হ্যাঁ, এই তাড়াতে তাড়াতে কিচ্ছু করার নেই। এটা বোঝার দরকার, এটা যদি বাইরে থেকে আসে অথবা যদি এটা ভেতরে থাকে, এই দুটোই একমাত্র বিপজ্জনক তখন যখন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একে ম্যানেজ করতে পারছে না। এটা আমাদের জানা থাকার কথা যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলো দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা হয় তার 70% মানুষের এই মুখ থেকে পায়ুদার পর্যন্ত যে 8 মিটারের লম্বা ক্যানেলটা থাকে ওই ক্যানেলের মধ্যে থাকে। তো কাজে সেই রোগ প্রতিরোধের সেলগুলো যদি জ্যান্ত থাকে, সেগুলো যদি ইনট্যাক্ট থাকে, সেগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে এই সব জেজুনি টেজুনি এগুলোকে ম্যানেজ করা সম্ভব। আর যদি সেটাই বিগড়ে গিয়ে থাকে, যেমন আধুনিক মানুষদের বিগড়ে যাচ্ছে, তখন কিন্তু এইসব ছোটখাটো জিনিসের বিস্তার ঘটবে। তাদের সেল ডিভিশন প্রচুর বাড়বে, এবং যেটাকে এইসব বলা হয় টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে বলে ক্লোনাল এক্সপেনশন ঘটবে। এই ক্লোনাল এক্সপেনশন ঘটলে তখন তার সারফেসে যে ওই লস বলে যে জিনিসটা আমি বললাম, হ্যাঁ। যে লাইপো অলিগোস্যাকারাইড, সে তখন শরীরে ছড়াতে থাকবে।
কারণ যত বেশি কোষের সংখ্যা বাড়বে, ব্যাকটেরিয়াল কোষ, তত বেশি এই লসের অ্যাভেলেবিলিটি বাড়বে। সেটা তখন অন্ত্র থেকে রক্তে চলে যাবে, তখন সেইখান থেকে সে বিভিন্ন জায়গায় নার্ভে গিয়ে অ্যাটাক করবে। এইটা হচ্ছে গিয়ে বোঝার বিষয়। ট্রিগারিং ব্যাপারটা এই ক্ষেত্রে কম্পাইলোব্যাক্টার দিয়ে ঘটেছে ঠিকই, কিন্তু ট্রিগারিং ব্যাপারটা কিন্তু অন্য অনেক জিনিস থেকেই ঘটতে পারে। যেমন ধরুন একটা সাইটোমেগালো ভাইরাস, যেটা মূলত চোখের অসুখ করে, সেখান থেকে ঘটতে পারে। সেই সাইটোমেগালো ভাইরাসের কারণে ঘটতে পারে। জিকা ভাইরাস, তার থেকে ঘটতে পারে। এমনকি কিছু কিছু রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস আছে, সেগুলো থেকে ঘটতে পারে। অনেক কিছু থেকেই ঘটতে পারে। কাজেই আপনার পক্ষে এটা খুঁজে বের করা খুব মুশকিল যে ঠিক কি করলে এটাকে আটকানো যাবে। এর কোনো ভ্যাকসিনও নেই। তাহলে এর থেকে আটকানোর জন্য সারাক্ষণ এই ব্যতিব্যস্ত হয়ে ঘুরে থাকার চেয়ে বরং একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করা উচিত। যে হ্যাঁ, আমার নিজস্ব ইমিউনিটি আমি কিভাবে প্রিজার্ভ করবো, কিভাবে সেটাকে স্ট্রেংথেন করবো, কিভাবে সেটাকে ইনট্যাক্ট রাখবো। এইটা হচ্ছে একটা বড় জিনিস। এইটার অভাবেই কিন্তু এই সমস্ত জিনিসগুলো ঘটছে। আমি জানি না এক্স্যাক্টলি কি থেকে হচ্ছে, খাবার থেকে হতে পারে, যদি কোনো ফুড পয়জনিং হয়, যদি কোনো পাখির কন্টামিনেটেড, বার্ড ড্রপিং কন্টামিনেটেড হয়ে গিয়ে থাকে খাবার, তার থেকে হতে পারে। কিন্তু কি থেকে হলো সেটা খুঁজে কিছু লাভ নেই যদি আপনি নিজের সিস্টেমকে ইন্ট্যাক্ট না রাখতে পারেন। তাহলে এবার নিজের আসল সিস্টেমকে প্রসঙ্গেই ইন্ট্যাক্ট আসি। রাখার উপর জোর দেওয়া দরকার। হ্যাঁ, বলুন। সেটা হচ্ছে কিভাবে আমরা এই যে আপনি যে ইমিউনিটি সিস্টেমটা বললেন, এটাকে আমরা কি কি করে ডেভেলপ করতে পারি, আর এই আধুনিক যুগে সঙ্গেই বা এটা বাড়ছে কেন এই ধরনের অসুখ বিসুখ? হ্যাঁ, আধুনিক যুগের সঙ্গে তো সমস্ত রকম অসুখই বাড়ছে। হ্যাঁ, আধুনিক যুগের একটা সুবিধা হচ্ছে, আমাদের মতো দেশে আধুনিক যুগের মতো একটা সুবিধা হচ্ছে, অনাধুনিক অসুখগুলোও হচ্ছে, আধুনিক অসুখগুলোও হচ্ছে। হ্যাঁ, যেমন ধরুন পুরনো পুরনো অনাধুনিক অসুখ, যেমন টিউবারক্লোসিস, সেটাও আমাদের আছে। আবার ধরুন আধুনিক যুগের যেসব ওষুধপত্র, ডায়াবেটিস, হ্যাঁ, ওবেসিটি, হাইপার, টেনশন, হ্যাঁ। সেগুলো হ্যালো। অনাধুনিক সব ওষুধগুলোই আছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে এইগুলো থেকে বাঁচার জন্য ওই তো বললাম যে আমাকে কতগুলো সহজ আহ, প্রক্রিয়া, সহজ পদ্ধতি, সহজ জীবনযাত্রার পদ্ধতি, সেইগুলো ফলো করতে হবে। খুব প্রোটেক্টেড লাইফ লিড করলে চলবে না। জীবাণু থেকে ভয় পেয়ে বাড়িতে গিয়ে সিটিয়ে বসে থাকা, আর সূর্যের আলো থেকে ভয় পেয়ে সানস্ক্রিন লাগিয়ে ঘুরে বেড়ানো, এইগুলোর ইমিউনিটির উপরে যে সাংঘাতিক এফেক্ট পড়ে, এই বাস্তবতাটা বোঝার খুব দরকার। আপনি যদি এই অসুখটা সম্পর্কে আরেকটু জানতে চান, এই অসুখটা হলে কি করবেন, হ্যাঁ, এইটা তো একটা বিষয়। কিভাবে প্রতিরোধ করবেন, তো সেটা খুব একটা একটা জেনারেল বিষয়, যেটা এক দুদিনের বিষয় নয়, যেটা একটা লম্বা সময় ধরেই করতে হবে। কিন্তু যদি অসুখটা হয়ে গেছে তখন কি করবেন? হ্যাঁ। এই অসুখটার ট্রিটমেন্ট আমি প্রথমে বলেছিলাম যে খুব কম ট্রিটমেন্ট আছে। তো এই ট্রিটমেন্টটা সাধারণভাবে আমরা যখন আমাদের ছাত্র জীবনে নিউরোলজি ওয়ার্ডে কাজ করতাম, তখন আমরা শুধু ডেক্সামেথাসোন, একটা স্টেরয়েড দিতাম, আর সেই ডেক্সামেথাসোনকে কভার করার জন্য কয়েকটা ওষুধ দেওয়া হতো। কিন্তু আজকের দিনে এটা বড় দেখা যাচ্ছে যে ডেক্সামেথাসোনের রোলটা খুবই আহ, বলা যেতে পারে সন্দেহজনক। মানে খুব যে কাজ হয় এরকম নয়। হুম। তার বদলে এখন দু দু তিন রকমের একটা চিকিৎসা এসছে। একটা হচ্ছে ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দেওয়া হচ্ছে, সেটার এফিকাসি শোনা যাচ্ছে একটু ভালো। আর এছাড়া একটা প্লাজমা ফেরেসিস করা হচ্ছে, সেটাও মোটামুটি তার এফিকাসিও ভালো। অর্থাৎ কিনা রক্তে যখন ওই জিনিসটা ছড়িয়ে পড়েছে, ওই টক্সিনটা, হ্যাঁ, সেই টক্সিনটা তো ছড়িয়েছে, তো রক্তে প্লাজমাতে থাকে, তখন এই প্লাজমাটাকে চেঞ্জ করা হয়, সেটারই প্রসেসটার নাম হচ্ছে প্লাজমা ফেরেসিস। তার মানে বুঝতে পারছেন যে এটা চিকিৎসা সব জায়গাতে করা খুব সহজ নয়। এটাকে করতে গেলে বেশ একটা কস্টলি, দামি এবং উচ্চ প্রযুক্তি যুক্ত একটা হসপিটাল, সেখানেই করতে হবে। হ্যাঁ, কিন্তু সেটা তো আমাদের দেশের মানুষের পক্ষে, মানে অনেকের পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ, তো বেশিরভাগ লোকের পক্ষে সম্ভব হ্যাঁ, নয়। হ্যাঁ, আপনি যদি আমাদের দেশের 85 টু 90% লোকের পক্ষেই সম্ভব নয়। হ্যাঁ। তো কাজেই তারা যেতে পারবেন না। তো এটা তো খুবই সাধারণ কথা যে যাদের টাকা পয়সা নেই, 1987 সাল থেকে যখন এই হেলথ সেক্টরটাকে প্রাইভেটের হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন থেকে এটা জানাই ছিল যে চিকিৎসাটাও হয়ে যাচ্ছে আমাদের আমেরিকার মতো। না, সেখানে তাহলে যত পরে বেশি আমাদের অল্টারনেটিভ হচ্ছে একমাত্র আমাদের নিজস্ব ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করা, তাই তো? ইমিউন সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা, নষ্ট না করা। আমরা আধুনিকতার বুদ্ধি দিয়ে আমরা সেগুলোকে প্রতি মুহূর্তে নষ্ট করি। আচ্ছা, এটা না সেটা করে কিভাবে, মানে খাওয়া দাওয়ার যে ধরুন আমাদের একটা প্র্যাকটিস? ধরুন হ্যাঁ। একটা ভিটামিন D3, আমি একটা আপনার ইমিউনিটির জন্য ভিটামিন D3 ভীষণ জরুরি। হুম। আপনার কোষ তৈরির জন্য ভিটামিন D3 ভীষণ জরুরি। ভিটামিন D3টা কোত্থেকে আসবে? কোলেস্টেরল থেকে।
তা আপনাকে ডাক্তারবাবু বলেছে যে আপনার হার্টের অসুখ, আপনি কোলেস্টেরলের ওষুধ খান, সারা জীবন আপনি কোলেস্টেরলের ওষুধ খেয়ে এমন ওষুধ খেলেন যে আপনার শরীর থেকে ভিটামিন D3টা বেরিয়ে গেল। আর নতুন করে ভিটামিন D3 তৈরি হলো না, কারণ আপনি আলট্রাভায়োলেটের ভয়ে রোদে বেরোলেন না। সারাক্ষণ যদি বা বেরোলেন তখন আপনি 25টা লেয়ার নিয়ে বেরোলেন, সানস্ক্রিনের নানা রকমের লেয়ার, একটা মোটা রোদ চশমা ইত্যাদি ইত্যাদি করে বেরোলেন। তাহলে কে ডিপ্রাইভড হলো? আপনার স্কিন ওই আলট্রাভায়োলেটের কন্ট্যাক্টে আসতে পারলো না, ফলে সেখানে যে জিনিসটা তৈরি হয় ভিটামিন D3 যে প্রথম প্রিকারসারটা তৈরি হয় সেটা তৈরি হলো না। তারপরে সেটা লিভারে যাবে, ভাঙবে, আর একটা তৈরি হবে, সেখান থেকে সেটা কিডনিতে যাবে, ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে ক্যালসিট্রিয়ল, তারপরে সেটা বেরিয়ে এসে আপনার ইমিউনিটিকে বুস্ট করবে। তো এই পুরো জিনিসটাই তো আটকে গেল, নষ্ট হয়ে গেল আপনার অভ্যেসের কারণে। তো এটাকে আপনি ত্যাগ করতে পারেন যদি সেটা মনে হয়, তাহলে সেটা করতে পারেন। সকালবেলা রোজ রোদে গিয়ে হাঁটতে পারেন, জোর করে আপনার ছেলে মেয়েদেরকে রোদে বের করে দিতে পারেন, যা ঘুরে আয়, বাড়িতে বসে থেকে থেকে টিভিতে দেখাচ্ছে, মোবাইল দেখাচ্ছে, রাস্তাখানি ঘুরে আয়, মাঠে গিয়ে একটু দৌড়দৌড়ি করে আয়, কাদা মেখে আয়, এগুলো বলতে পারেন। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কিছু বলবেন? খাওয়া দাওয়া ইত্যাদি এখনকার যে অভ্যেস সেগুলো নিয়ে। না, আপনি তার চেয়ে বরং সেই তো অভ্যেসের কথা আপনি শুনেইছেন যে আমরা যে খাবারগুলো খাই, মানে সুপার প্রসেস যে খাবারগুলো খাই, সেগুলো খুব সমস্যা। বিশেষ করে তেলটা, যে তেলটা আমরা ওই সুপার রিফাইন্ড যে তেলগুলো খাই, যেগুলো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করে তৈরি হয়, সেগুলো খুব বিপজ্জনক। শুধু হার্ট অ্যাটাকই হয় না, সেগুলো থেকে ইমিউন সিস্টেমটা নষ্ট হয়। কিন্তু খুব জরুরি জিনিস হচ্ছে, এটা বোঝা যে আপনি বেঁচে আছেন, আপনার শরীরে যত নর্মাল সেল, সেই সেলগুলোতে যে সংখ্যায় আপনার ডিএনএ আছে, জেনেটিক মেটেরিয়াল আছে, সেই তত সংখ্যক ডিএনএ মেটেরিয়াল, জেনেটিক মেটেরিয়াল আপনার শরীরের বাইরে রয়েছে। তো যাই হোক, এগুলো এগুলো মানে এগুলো তো সব সাধারণ জীবনচর্যা, তার সঙ্গে সম্পর্কিত। গিলেনবারি অসুখটা, এটাকে কিভাবে রোগ নির্ণয় কিভাবে করা হয় সেটাও একটুখানি শুনে নিন। সেটাও খুব সহজ জিনিস নয়, সেটা মূলতই হচ্ছে অভিজ্ঞ নিউরোলজি ডাক্তারবাবুরা, তারা ক্লিনিক্যালি একটা ডায়াগনোসিস করতে পারেন। সেটা কনফার্ম করা যায় দুটো টেস্ট দিয়ে, একটা নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট দিয়ে করা যায়, আর একটা হচ্ছে যে ওই শিরদাঁড়ার রস, যেটাকে CSF বলে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, বের করে সেইটাকে টেস্ট করে দেখা যায়। তাতে যদি খুব বেশি পরিমাণে অ্যালবুমিন বেড়ে গিয়ে থাকে, যদি তার সেলগুলো কমে গিয়ে থাকে, এই যেটাকে বলে যে অ্যালবুমিন ও সেলুলার ডিসোসিয়েশন, সেরকম ঘটনা যদি দেখা যায়, সেগুলো থেকে বোঝা যায় যে এটা গিলেনবারি অসুখ হয়েছে। কিন্তু সেটাও আবারও পরিষ্কার, এই পদ্ধতিটা থেকেই বুঝতে পারছেন যে এগুলো খুব, মানে একটা গ্রামের প্রাইমারি হেলথ সেন্টার বা BPHC কিংবা আমাদের স্টেট জেনারেল হসপিটাল, সেখানেও হবে না। এগুলোতে খানিকটা সুপার স্পেশালিস্ট, যেখানে ভালো নিউরোলজি ডিপার্টমেন্ট আছে, সেই সব জায়গাতেই হতে পারে, সেটা গভর্নমেন্টের এবং বেসরকারি সর্বক্ষেত্রে। আচ্ছা, এবার শেষ একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ধরুন ধরা পড়লো, চিকিৎসা হলো, তারপরেও কি সে একেবারে আগের যে সাধারণ জীবন সেখানে ফিরতে পারবে, না কিছুটা কমপ্লিকেশন থেকে যাবে? না 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 না, একেবারেই পারবেন। এটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি শুরুতেই বলেছিলাম যে বেশিরভাগ ক্ষেত্রে এটা সেলফ লিমিটিং। খুব কম ক্ষেত্রে এটা ওই যে রেসপিরেটরি প্যারালিসিস মতো যায়। যখন এটা হিল করে যায়, তখন কিন্তু এটা 95% হিল করে যায়। কাজেই ওইটা কিন্তু সেরে গেলে নর্মাল লাইফে ফিরে যাওয়াটা খুব কঠিন ব্যাপার নয়। পার্মানেন্ট কোনো একটা হ্যান্ডিক্যাপ থেকে যায় বা ড্যামেজ থেকে যায়, তা কিন্তু নয়। সেটা বেশিরভাগ ক্ষেত্রেই করা যায়। এখন এটা হতে পারে যে মানুষটি লাঙল দিতেন বা যে মানুষটি কোদাল কোপাতেন, তার পক্ষে হয়তো সেই প্রফেশনটাতে আর ফিরে যাওয়া সম্ভব নয়, কিন্তু তার পক্ষে দোকান দেওয়া বা তার পক্ষে একটু জিনিসপত্র সাপ্লাই দেওয়া, সেগুলো করা সম্ভব। খুব বেশি ফিজিক্যাল এর দিকে হয়তো তিনি আর যেতে পারবেন না, কিন্তু মোটামুটি 80% 90% ফাংশনালিটি নিয়ে তিনি বেঁচে থাকতে পারবেন। থ্যাংক ইউ। ওকে, নমস্কার। গিলেনবারি এই অসুখটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তাতে নিশ্চয়ই আপনাদের অনেক ধারণাই বেশ স্পষ্ট হলো। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে একে আটকানোর একমাত্র উপায় হচ্ছে নিজের ভেতরের ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করা। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে আধুনিক খাবার দাবারে অভ্যস্ত, সেই বিষয়গুলোকে বাদ দিয়ে আবার একটু ট্র্যাডিশনাল খাবার দাবারে ফিরে যেতে হবে। মানে আমাদের মা ঠাকুমারা যা তৈরি করতেন, আমাদের বাবা ঠাকুরদারা যা খেতেন, সেই যে পুরনো অভ্যেস, সেই পুরনো অভ্যেস আমাদের ফিরিয়ে আনতে হবে। হাঁটার অভ্যেস, রোদে থাকার অভ্যেস, এইগুলোও
ফিরিয়ে আনা খুব জরুরি। এই স্বাভাবিক জীবনযাপনই এইসব অসুখ বিসুখ থেকে আমাদের রক্ষা করতে পারে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমনা সেনগুপ্ত, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।